আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলেও এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। নমনীয় অবশ্যই হবে। দেখেন এই যে প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমরা সবসময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি। আজকে জানেন যে 6 জন সমন্বয় যারা ডিবি অফিসে ছিলেন, এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা, তাদেরকে কেন ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে, এই বিষয়ে 2-1 জায়গায় আমি কথা বলছি। ও আনঅফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন, আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ, এই বিষয়ে আপনাদের মন্তব্য কী। তারা আমার যেটা জানিয়েছেন, তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন, এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে। মানে যারা এই কোটা আন্দোলনে, কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে 95%, 93% দেওয়া হয়েছে। মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই। কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই। তারপরও মাঠে মানুষ কেন? তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। যদিও সাথে নেন কোনটা, এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের এই প্রক্রিয়াতে কার কার দায় আছে, ভুল হয়েছে কিনা, পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা, পুলিশ কি এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা, এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে, বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি। এখন হচ্ছে কি এই প্রক্রিয়া। এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি রংপুরে যাবে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক। আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জনসাধারণের শৃঙ্খলা নষ্ট এরকম কাজে যদি জড়িত থাকেন, তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যাইতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন, যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। আর প্রশ্ন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনের জন্য আসছিলেন, আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই, এটা আদালতের মাধ্যমেই আসছে। এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে এটা তামাশা। এরপরে কিন্তু সরকারের একটি, আমার কাছে মনে হচ্ছে এটি ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই। এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে, এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন, তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে। আমরা তো এই জীবনগুলো ফিরাই আনতে পারবো না, যে জীবনগুলো মারা গেছে, অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে, এই মানুষগুলার যদি আমরা সরাই দেই, তাহলে আমি মনে করি দল, দেশ, ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি। বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের, এটার সাথে একমত ছিল। কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি। আমরা যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর আদর্শরে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবারে। কারণ শুক্রবারে আর শনিবারে যা ঘটছে,
এইটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স, এরা একটা অহিংস আন্দোলন করতেছে, এখনও একটা ভয় রয়েই গেছে যে এদেরকে ব্যবহার করে আবার কোনো এইরকম যদি আন্দোলন বা এইরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয়, আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে? আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো। এতগুলা মানুষ বা জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো, গোয়েন্দা সংস্থার লোকজন জানে না, এটা তো তাদের একটা ব্যর্থতা। এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না, এটার দায়িত্ব তো সরকারের। এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা কশন থেকে যে কেউ যেমন ধরেন এই 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য, বৈষম্যমূলক আন্দোলন। এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স, যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে, তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি, তাদেরকে একটা মানে আমরা যে বলি যে একটা সেফ এনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল। এরা এদের যুক্তি দেখাচ্ছে, এটা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এই জন্যই তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ, ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে, প্রশাসন বলেন, দল বলেন, নেতৃত্বে মন্ত্রী বলেন, যারাই ব্যর্থ হয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাবো তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসাবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দিবেন। আইনে আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যেতে পারবেন না, এটা স্পষ্ট আইন, এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা দেখা গেল যে স্টেটমেন্টও দিয়েছেন, আমি দেখলাম যে মনে করলাম যে স্টেটমেন্টটাও জোর করে আদায় করা হয়েছে, এই ধরনের কথা মনে করলাম। আমি প্রথমেই আপনাকে বলি, কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে রাখতে পারবেন না, এটা একদম প্লেইন একটা ল। কিন্তু এক্সেপশন আছে, কখন আপনি যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছিল, আমি যখন এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন, এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না। তো এই যে বের হবেন না, এটা কিন্তু আমাকে থ্রেট না, তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই, আমার সিকিউরিটির জন্যই বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না, আপনি আসবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এদেরকে ওইটার ভিতরে নিয়ে মারামারি করা হয়েছে কিনা, বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। তবে তারা আসছে, এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের, তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন। এটা 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 আপনি না ওইটা সিচুয়েশনই বলে দিবে আমাকে। যদি শুনেন, প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন? বিশ্বাসের সমস্যা। আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, তা আপনি তো এখানে চা খাইতেও যেতে পারেন। আমি তো যাই ডিবি অফিসে যাই, কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে। আর আমাদের এই ট্র্যাডিশন আছে, কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায়, মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় না জানি কি করে, নিরাপত্তার অভাবে। না বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এটাই তো আমি বললাম যে আপনার এই ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লোকই তো ভুয়া ভুয়া বলছেন। এবং আরও শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। এই
সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে। আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলেও এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব।